নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত সংসারের মানে গল্পটি আপনাদের পাঠ করে শোনাব। আশা করছি সম্পূর্ণ গল্পটি আপনারা অবশ্যই শুনবেন। শুরু করছি সংসারের মানে। তোদের বাড়ির ওই বুড়োটা কে রে? চন্দনের সদ্য কলেজলব্ধ বন্ধু স্বরূপ চন্দনের পড়ার ঘরে ঢুকে কাঁধের একটি বিশেষ ভঙ্গি করে বলে, বিরাট একটা বাজারের থলি নিয়ে ঢুকছিল। আমার দিকে যা অগ্নিদৃষ্টি হানল, উফ, যেন বুঝে ফেলছে আমি এসে আড্ডা মেরে তোর পড়ার 12টা বাজাবো। পুরাতন ভৃত্য বুঝি? চন্দনের মাথার মধ্যে একটা বিদ্যুতের ঝিলিক খেলে যায়। চন্দনের রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায়। এই বুড়োই তাদের প্রেস্টিজ পাংচার করবে। বাজারের থলি বইবার জন্যে স্পেশাল একটা বাচ্চা চাকর রেখে দেওয়া হয়েছে ওনার জন্যে। তবু সেই বিরাট থলি বয়ে আনা বন্ধ হয় না। আর পড়বি তো পর স্বরূপেরই চোখে। স্বরূপের প্রশ্নটাও আবার এমন সোজাসুজি তীক্ষ্ণ যে পাশ কাটানো উত্তর দেওয়া যাবে না, কিন্তু বলতে তো পারে না হ্যাঁ তাই। অতএব বেজার মুখে বলে, আর বলিস না, বুড়ো ভদ্রলোক হচ্ছেন বাবার জ্যাঠামশাই। বাবার জ্যাঠামশাই? স্বরূপ কথাটা এমনভাবে উচ্চারণ করে যেন ওই শব্দটা জীবনে নতুন শুনল। তারপর ওইভাবেই বলল, তাহলে তোর কে হলো? চন্দন স্বরূপের এই অজ্ঞতায় আশ্চর্য হলেও স্বরূপের আধুনিকতায় মুগ্ধ হয়, আর দুঃখিত হয় নিজের দৈন্যে। চন্দনের বাড়িতে সম্পর্কের কি জটিল জাল, অথচ সব মুখস্থ রাখতে হয় চন্দনকে। চন্দন অগত্যাই আধুনিক হবার উপায়স্বরূপ যতটা সম্ভব বেজার গলায় হাত দুটো বিচিত্র কায়দায় উল্টে বলে, আমার আর কে হলো, দাদুই বলা চলে। তাই বলি আর কি। দুখানি মাল আছেন আমাদের বাড়িতে, একটি ওই বাবার জ্যাঠামশাই, আর একটি হচ্ছেন বাবার পিসি। এই দুটি প্রবল প্রতাপ ভাই বোনের রাজ্যের প্রজামাত্র হয়ে থাকতে হয় আমাদের। তা ভালো। স্বরূপ হাসে। তোদের বাড়ির লোক সংখ্যাও তো বিরাট। তা বিরাট, আমি তো নিজেই সঠিক জানি না কত। তোকে দেখলে আমার হিংসে হয়। শুধু মা বাবা তুই, আইডিয়াল। স্বরূপ একটু আত্মস্থ হাসি হেসে বলে, সেসব কিছু না হলেও অমন অগ্নিদৃষ্টি হানবার কেউ নেই আমার ওপর। খুব বকে তো বুড়ো, সারাক্ষণই। কেউ কান দেয় না, তবুও বকে। অদ্ভুত মেন্টালিটি। বাজার বইবার জন্য স্পেশাল একটা বাচ্চা চাকর রাখা হয়েছে, তবু নিজে বইবে? দেখলি তো তুই, রাস্তায় একদিন পড়ে টরে গেলে কি কেলেঙ্কারি হবে সে খেয়াল নেই। যাকে মরুককে। টিকিটটা কেটেছিলি কাল? না কেটে কি আর এসেছি? স্বরূপ প্যান্টের পকেট থেকে মেট্রোর দুখানা টিকিট বার করে টেবিলে রাখে। তোর কাছেই থাক, চন্দন বলে, আমি ঠিক সময়ে গিয়ে হাজির হব। তুই সামনে থাকিস, টিকিটটা তোল। কেন? ধরা পড়ে যাবার ভয়? মনে মনে লজ্জিত হলেও চন্দন দৈন্য স্বীকার করে, আশ্চর্য নয়, আমাদের বাড়িটি এক অদ্ভুত। ও তোর মাথায় ঢুকবে না, ছেড়ে দে। বড় দাদু যে বাড়ির তরুণ ছেলেদের অজ্ঞাতসারে তাদের ড্রয়ার পকেট তল্লাশি করেন, এটা আর প্রকাশ করতে পারে না চন্দন, গল্প করতে পারে না। ওইভাবে তল্লাশি করে তিনি চন্দনের মেজ কাকার ছেলে রঞ্জনের পকেট থেকে সিগারেট আবিষ্কার করে কি শোরগোলি না তুলেছিলেন বাড়িতে। মেট্রোর এই ছবিটা এ মার্কা। বয়স হিসেবে এরা এ মার্কার কান ছুঁই ছুঁই, কিন্তু বাড়ি হিসেবে চন্দন এখনো অনধিকারী পর্যায়ে। এই টিকিটটা চন্দনের পকেট কি ড্রয়ার থেকে বেরোলে রক্ষে থাকবে না কি? কিন্তু এত কথা নতুন বন্ধুকে বলতে ইচ্ছে হয় না, তাই চন্দন বলে, ও প্রসঙ্গ ছাড় বাবা। তা এ ঘরে ও প্রসঙ্গ বন্ধ হলেও বাড়ির ঘরে ঘরে এই প্রসঙ্গ। চন্দনের মেজ কাকির ঘরে মেজ কাকির দিদি অন্য সব প্রসঙ্গ ছেড়ে মুচকি হেসে বলেন, এই 5 বছর পরেই কলকাতায় এলাম, কত দিকে কত পরিবর্তনই চোখে পড়ল। হে না, তোর শ্বশুর বাড়িটি কিন্তু আদি ও অকৃত্রিম বাবা, না পরিবর্তন। সেই তোর পিস শাশুড়ি বুড়ি পিঠ কুঁজো করে বসে কুটনো কুটছে, সেই তোর জ্যাঠ শ্বশুর বুড়ো কাছে বসে তামাক খাচ্ছে আর বোনের সঙ্গে
বাজারদরের গল্প করছে। সেই ভাড়ার ঘরের দেওয়াল ভর্তি ঝুড়ি, চুবড়ি, কুলো, ডালা, প্রকাণ্ড একটা চৌকির ওপর আদ্যিকালের হাঁড়ি, কলসি, টিন, জার, বয়েমে ভাড়ার থই থই। সেই সিঁড়ির তলাটা কয়লা আর ঘুঁটের ঝুড়িতে বোঝাই। সেই দালানে দড়ি আলনায় গামছা কাপড় ঝোলানো, যেন কাল দেখে গেছি। সংসার একটু আধুনিক হবে না কোনোদিন? ওনারাই দুটি কচি ভাই বোনে মিলে চিরটা কাল সংসার করবেন 60-70 বছর আগের স্টাইলে? না, তোরা স্রেফ বুদ্ধু। মেজ বউ হেনা দিদির এই ধিক্কার বাণীতে ক্ষুব্ধ হয়, লজ্জিতও হয়। আক্ষেপের গলায় বলে, কি আর করব বলো দিদি, চোখ কান নিয়েও বুদ্ধু বনে বসে আছি। ওরা এখনো বজ্রমুষ্টিতে সংসার আগলে বসে আছেন। জেঠ শ্বশুরও বাজার করা ছাড়বেন না, পিসশাশুড়ি ভাড়ার ঘরের দখল ছাড়বেন না। আমাদের তো কিছু ছোঁবারই উপায় নেই, ছুলেই নাকি সব সুচিতা নষ্ট হয়ে যাবে। একটু চিনির কি এলাচ লবঙ্গর দরকার হলেও ভিখিরির মতো দরজায় দাঁড়াতে হবে। হেনার দিদি বিনা গালে হাত দেয়। বিনার চোখ গুলি গুলি হয়ে ওঠে। বিনা বলে, তোরাই দেখালি বাবা, এ যুগে কেউ ভাবতেই পারে না যে এত বড় একটা একান্নবর্তী পরিবার সমাজে এখনো আছে। আর যে পরিবারের কর্ণধার একটা 72 বুড়ি আর 75 পার বুড়ো। না, তোদের পায়ের ধুলো শিশি করে ভরে রাখতে হয়, আর দুবেলা মাথায় ঠেকাতে হয়। ধ্যাৎ, থাম বলে হেনা প্রসঙ্গটা থামাতে চেষ্টা করে, কারণ আশেপাশে কোথায় কোন গুপ্তচর ঘুরছে কে জানে। বুড়িকে লাগিয়ে দেবে, অবশ্যই লাগিয়ে ভারী কাঁচকলা করবে তার। কে বা বুড়িকে ভয় করছে? তবু সেই যে মহিলাটি তার দাদার কাছে কাঁদতে বসবেন, বউদের দুর্ব্যবহারের নজির দেখিয়ে দেখিয়ে, সেটাই বিরক্তিকর। কিন্তু 5 বছর পরে কলকাতায় আসা দিদি এত সহজে থামবেন কেন? বর কানপুরে বদলি হয়ে যাবার আগে যখন কলকাতাতেই স্থিতি ছিল বিনার, তখন হেনাদের বাড়িটাই ছিল তার বেড়াতে আসার আড্ডা। আরও 2 বোন আছে, কিন্তু তারা আবার বড্ড বেশি টিপটপ। তাদের বাড়িতে যেন জোরে হেসে উঠতেও অস্বস্তি হয়। মিনার শ্বশুর তো আবার একজন লেখক। মিনা সর্বদাই চুপচুপ করে। রিনা নিজেই একটু অতিমাত্রায় আধুনিক। চায়ের সময় পার করে যাবার পর বেড়াতে গেলে সে আর চা দেয় না, হয় কফি দেয় বিনা অনুষঙ্গে, নচেত জল ঢেলে জলবৎ তরল লেমন স্কোয়াশ আর সোফায় বসে গল্প করে চলে এসো। হেনাদের বাড়িতে সর্বদাই যেন ঢেঁকি পড়ন্ত, গাই বিয়ন্ত, উনুন জ্বলন্ত অবস্থা। আসা মাত্রই নানাবিধ আতিথ্য। গেরস্তর কুটুম হিসেবে এক প্রস্তু, আবার হেনার স্পেশাল। তাছাড়া এসে বিছানায় অঙ্গ ঢেলে গড়াগড়ি দিয়ে সারাদিন গল্প করো, ঘুম মারো, তাস খেলো, যা প্রাণ চায়। তাস খেলার খেলুড়ির অভাব হয় না কখনো। বিনা এলেই হেনার সেজোজা, বড় জায়ের এক মেয়ে এবং এদের দূর সম্পর্কের একটা ভাগ্নি তাস নিয়ে ঘুরঘুর করে। সত্যি বলতে বাড়িটাকে বিনা ঠাট্টা করে রাবণের সংসার বলে অভিহিত করলেও সংসারে বেড়াতে আসা লোকদের বেশ স্বাচ্ছন্দ্য আছে। দেরি হয়ে গেছে, খেয়ে যাও, রাত হয়ে গেছে, থেকে যাও, এটা এদের বাড়িতে বাহুল্য নয়। যদিও ওই পিসি বুড়ি যখন ভাঙা ভাঙা গলায় বলে, বড় মেয়ে, বোনের সঙ্গে একসঙ্গে বসে 2টো মাছ ভাত খেয়ে যাও না মা, তখন হাসিও পায়, বাহুল্যও লাগে, কারণ তার আগেই হয়তো হেনা বলে রেখেছে। রিনা মিনাদের বাড়ি এটা ভাবা যাবে? নেমন্তন্ন ব্যতীত খেয়ে যাওয়া, সে ভাবই আসে না। 5 বছর পরে হেনার বাড়িতেই এসে উঠেছে বিনা, কারণ কলকাতার বাসা তো উঠিয়ে দিয়ে চলে গিয়েছিল। 3টে ছেলে মেয়ে এবং বরকে নিয়ে এসেও দিব্যি আছে। কোথায় যে চারিয়ে গেছে তারা দেখতেই পাওয়া যাচ্ছে না। তা এগুলো ভালো, কিন্তু এখনো যে ওর জ্যাঠ শ্বশুর বুড়ো বাজারের থলিটি আগলে বসে আছে, আর পিস শাশুড়ি বুড়ি ভাড়াটি মুঠোয় চেপে বসে আছে, এ অসহ্য। এখনো তোদের রান্নাঘরে মুরগির ডিম পর্যন্ত ঢোকে না? জিজ্ঞেস করে বিনা। হেনা নাক সিটকে বলে, পাগল, ছাওয়াও ঢোকে না। অগত্যা সকলেরই ঘরে ঘরে স্টোভ,
আর টুকিটাকি সরঞ্জাম, তাও লুকিয়ে চুরিয়ে। ধন্যবাদ বাবা, তাহলে এখনো সেই শাক, বেগুন, কচু, কাঁচকলা, থোর, মোচার রাজত্বেই আছিস। তাছাড়া আর কি? তার মানে ওনাদের স্বর্গপ্রাপ্তি না হওয়া পর্যন্ত তোরা কেউ আর নিজেদের ইচ্ছে মতো কিছু করতে পারবি না? হেনা মুখটা বাঁকিয়ে বলে, তার আগে আমাদেরই স্বর্গপ্রাপ্তি ঘটবে। হেনার দিদি কি বলতে যাচ্ছিলেন, নিচতলা থেকে ঝি শরতের মা এক থালা খাবার আর চা নিয়ে ওপরে এলো। শরতের মা রাত দিনের লোক, মোটা, কাজ টাজ করে না, এই সব কাজ তার। ঘরে ঘরে চা জোগানো, জল খাবার দেওয়া। হেনার দিদি বলে ওঠে, সেরেছে, আবার এসব কি? এই তো এক্ষুনি। হেনা অলক্ষ্যে গায়ে একটা চিমটি কাটে, গলা নামিয়ে বলে, চেপে যা। তারপর গলা তুলে বলে, কি গো শরতের মা, তোমাদের চায়ের সকাল হলো? শরতের মা থালা নামিয়ে দিয়ে বলে, পিসিমার সঙ্গে যে এতক্ষণ বামুন ঠাকুরের ধুমধুমার লেগে গেছিল, চায়ের জল করে গলা ফাটিয়ে ফেলছি, কানই করে না মুখ পড়া। হেনার দিদি আতশোয়া থেকে উঠে বসে কৌতূহলী হয়ে ওঠে, ধুমধুমারটা কেন? আর কেন, শরতের মা বলে, নিত্যদিন যার জন্য কাকচিল ওড়াওড়ি, কুটনোর দেরি। পিসিমার তো সেই কুড়ে পণ করে কুটনো কোটা, আর ও মুখ পোড়া চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। এত দেরিতে কুটনো পেলে আমি আপিস স্কুলের ভাত দেব কি করে? তা মিথ্যেও বলে না, ছেলে বুড়োয় আপিস স্কুলের লোক তো কমগুলি নয়। ওদিকে আবার মাছটি ঠিক মতন হয়ে না উঠলে জ্যাঠামশাই চেঁচাতে লাগবে, অমুকের এটা হয়নি কেন, তমুকের ওটা হয়নি কেন। দাদাবাবু মৌরলা মাছ ভালোবাসে, আলাদা করে নিয়ে আসলাম, আর সেই মাছ পড়ে রইল। ছোট দাদাবাবুর পেট ভালো নেই, গাদালের ঝোল হয়ে ওঠেনি। কাঁচকলা শিঙি মাছ গাদাল কি আমি খাবো? এই বাক্যি বলি, তাতেই লেগে যায় বামন ঠাকুরের সঙ্গে। অথচ কোমর ভাঙা বুড়ির হাত আর কত চলবে? হুমা, হেনার দিদি আকাশ থেকে পড়ে বলে, সেটের এই এত বড় গোষ্ঠীর কুটনো ওই বুড়ো মানুষের ঘরে নাকি? হুমা, সে কি কথা? আহা, ওর আর এসব করবার ক্ষমতা আছে নাকি? হ্যাঁ রে হেনা, তোরা কেউ খ্যাচ খ্যাচ করে কুটনোটা কুটে দিয়ে আসতে পারিস না? ঠাকুর সকাল সকাল পেয়ে যায়। শরতের মা মুচকি হেসে বলে, তাহলেই হয়েছে। নিজে বৌদিদি বুঝি বলেনি কিছু? ও বুড়ি প্রাণ ছাড়ার আগে বটিটি ছাড়বে না, পারবে না, তবু আগলে বসে থাকবে। বৌদিদিরাই বা কেন? আমি পারি না কুটনো কুটে দিতে? কি রান্না হবে তা বলে দিলেই পারি। তা বলে দেবার মাথা থাকলে তো মাথা চুলকে চুলকে খালি চিন্তা, এ বেলা কি হবে, ও বেলা কি হবে, কুচোরা কি খাবে, মাঝারিরা কি খাবে, কর্তাদের কি হবে, দেখলে মাথা কেমন করে। সকাল থেকে বেলা দুপুর অবধি মানুষ পিঠ খুঁজে করে বটির ওপর হুমড়ে পড়ে আছে। তাছাড়া খ্যাচ খ্যাচ করে কুটবেই বা কি? জগৎ সংসারের যত কুড়ে কুটনোর তরকারি, জ্যাঠামশাই তো তার সব এনে এনে জড়ো করবে। এই আজ দেখকে যান না, ডুমুর, মোচা, থোর, পাট শাক, গিমে শাক, কলমি শাক, সজনে ডাঁটা, ঝিঙে। থাক থাক শরতের মা, শুনেই আমার মাথা ধরে যাচ্ছে। হেনার দিদি বিনা বলে ওঠে, কে ভালোবাসে এসব? আজকালকার ছেলেরা তো মাংসটি ডিমটি ছাড়া খেতেই চায় না, মাছই আপদ বালাই করে কাঁটা বলে। শরতের মা বিজ্ঞ হাস্যে বলে, এ বাড়িতেও তাই বড় দিদিমণি, গুচ্ছির গুচ্ছির রাধাই হয়। বৌদিরা ছেলে পুলেরা কেউ পাতে পারে না। বড় দাদাবাবু আর দাদাবাবু দেশি তরকারি একটু ভালোবাসে, নচেত ওসব আপদ বেলায় খেতে ওই ওরাই দুটি ভাই বোন। কিন্তু সেটা তো স্বীকার পান না, কেবল সবাইকে জ্বালাতন করবেন। এটা খেলে পেট ভালো থাকে, ওটা খেলে মাথা পরিষ্কার হয়, এটা খেলে চোখের জ্যোতি বাড়ে, এটা খেলে ভালো ঘুম হয়। তুই তো সব মুখস্থই করে ফেলেছিস, হেনা বলে। তাই শুনে শুনেই মুখস্থ। নিন দিদিমণি, চাও জুড়িয়ে গেল। শরতের মা চলে যায়। বিনা বলে, হ্যাঁ রে, এই মাত্র তোর কাছে
চা, ডিম, টোস্ট, কলা, মিষ্টি গিললাম, আবার এখন রাজ্যের সিঙ্গারা কচুরি। ওই তো শাস্তি, হেনা বলে। বাজারের ওই অখাদ্যগুলি এ বাড়ির ব্রেকফাস্ট খাবারের দোকানের সঙ্গে বরাদ্দ করা আছে, দিয়ে যায়, অথচ ছেলেমেয়েরা খেতে চায় না। তাদের জন্যে লুকিয়ে ডিম টোস্ট করে মরি, আর ওইগুলো নিজেরা খেতে বাধ্য হই। তা লুকিয়ে কেন? বাহ, অক্ষেত্য নয়, খেলে জামা কাপড় অশুচি হয়ে যাবে না? না, যত শুনছি ততই তোদের গুণে মোহিত হয়ে যাচ্ছি, এখনো এইভাবে চালাস? তা চালায় সত্যি, কিন্তু অসন্তোষের আগুন ধুমায়িত হয়ে আছে, শুধু যেন একটা বাতাসের অপেক্ষা। তবে বাতাসটা তেমন জোরে ওঠে না। ভাইপোরা বলে, জ্যাঠামশাই, আপনি আর কতকাল খাটবেন? আমরা তো শিখলামই না কিছু। জ্যাঠামশাই স্নেহ কোমল হাস্যে বলেন, শিখবি বাবা, শিখবি, আমি মোলে শিখবি। বাহ, আপনি মোলে আর দেখবেন কি করে কেমন ভাবে সংসার চালাচ্ছি আমরা? ওপর থেকে দেখব বলে হাহা করে হাসেন নিত্যশরণ। ওরা তবু বলে, না না, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে আমাদের। সংসার জ্বালা পোহাবেন না বলে সংসার করলেন না আপনি, অথচ এই ভাইপোদের সংসার নিয়ে। নিত্যশরণ হেসে হেসে বলেন, আরে বাবা, করব না বললেই কি ভগবান ছাড়ে? ঘাড়ে ধরে করিয়ে নেয়। ভাইপোরা মনে মনে বলে, নিজের সংসারের ঘাড়ে চেপে বসে থেকে ভগবানের দোষ দিয়ে খালাস। মনে মনে বলে, তাই বাতাসটা মৃদু বয়। অন্দরে ভাইপো বউরা বলে, আপনার এই হাঁটুতে ব্যথা, কোমরে কষ্ট, কেন এত খাটেন পিসিমা? আমরা বড় হয়েছি, নাত বউরা এসেছে, আপনি ইচ্ছে মতন ঠাকুর ঘরে বসে থাকুন, পায়ের ওপর পা দিয়ে আরাম করুন। চিরটা কাল তো এই সংসারের কন্যা করে করে সারা হলেন। নিভাননী নির্দন্ত মুখে হেসে উঠে বলেন, এই সংসারটা ছাড়া আর কোনো সংসার কি ভগবান দেখিয়েছে বৌমা? একেই জানি চিনি, ঠাকুর ঘরে আবার কতক্ষণ বসে থাকবো? 10 বারের বেশি জপ করতে গেলে মন ছটফট করে। করব, আরাম করব, আগে গতটা একেবারে পড়ুক। এখনো যখন চোখের দৃষ্টি হারিয়ে ফেলিনি, কুটনোটা ভাড়ার বার করাটার ভারটুকু নিয়ে থাকি। তোমাদের কত দিকে কত কাজ, ছেলে পেলের বায়ানাক্কা সামলানো। ভাইপো বউরা তবু চেষ্টা করে। লোকে আমাদের নিন্দে করে, বলে বুড়ো মানুষের ঘরে সংসার চাপিয়ে নিজেরা আয়েশ করে। নিভাননী ভাঙা গলায় খেরখেরিয়ে ওঠেন, কোন নিন্দে কুটিরা নিন্দে করে শুনি? নামটা বলো তো, শুনিয়ে দেব ভালো করে। আমার ঘরের বউদের মতন বউ কটা আছে? এদের মধ্যে এক বউ অবশ্য শাশুড়ি হয়ে গেছেন, তবু নিভাননী বৌঝি বলেন। অতএব আগুনটা জ্বলে উঠি উঠি করেও জ্বলে না। অতএব নিত্যশরণ আর নিভাননী, একটি ব্যাচিলার দাদা আর একটি বাল্য বিধবা বোন, পরম সন্তোষে পরম আত্মপ্রসাদে ভাইপো আর ভাইপো বউদের দায়িত্ব মুক্ত হতে হেসে খেলে বেড়াতে দিতে পারার আনন্দ নিয়ে এই বৃহৎ সংসার তরণীটি ঠেলে নিয়ে চলেন। নিত্যশরণের বেশ মোটা মোটা পেনশন আছে, আর ভাইপোরা মাথা পিছু হিসেব করে টাকা দেয়। তাই দিয়ে গুছিয়ে সংসার করতে পারার গৌরবে স্ফীত নিত্যচরণ বোনের কাছে বসে তামাক খেতে খেতে গলা নামিয়ে হেসে হেসে বলেন, বাজার যা আগুন হয়েছে নিভা, বাছাধনরা যদি সংসার হাতে করতেন তো 15 তারিখেই জবাব দিতেন। নিভাননীও গলা নামিয়ে বলেন, তবু তো তোমার বেশি বাজার করা নিয়ে ওনাদের রাত দিন ফুসফুস গুজগুজ। এত বাজার করা দরকার কি? কেউ যখন খায় না, রাজ্যের অখাদ্য এনে তেল ঘি খরচ করে রেখে পাতে পাতে ফেলা, এইসব। নিত্যশরণ বলেন, ফেলা আবার কি? 3টে ঝি চাকর নেই খেতে, খায় না, অখাদ্য। তাই বাজারে করলার কিলো 3 টাকা, ঢেঁড়সের কিলো 2.25 টাকা, 30 পয়সার কম কলমি শাকের আটি বিক্রি করে না। এঁচড় ক্রমে কাঁঠাল হতে চলল, এখনো 2 টাকা 2.5 টাকা কিলো। অখাদ্য হলে এত দর হতো?
যুক্তি অকাট্য। নিজের যুক্তিতে নিজেই মোহিত হয়ে নিত্যশরণ গলা আরো নামিয়ে হেসে বলেন, তবে তুই এখনো পিঠ কুঁজো করে ভাসস্ত সংসারটি চালাচ্ছিস, তাই আমার মা জাননীদের হাতে পড়লে স্টেপ আলু পটল বেগুন কপি খেয়ে খেয়ে পেটে চড়া পড়তো। হাঙ্গামার দিকে তো নেই জাননীরা। আজকের গিমে শাকটা কি টাটকা দেখেছিস? রাঁধুনি বাটা দিয়ে ঝোল যা হবে। রাঁধুনি বাটা কি গো দাদা? নিভাননি হেসে ওঠেন, গিমে শাকের ঝোল তো জোয়ান ফোড়ন দিয়ে রাঁধে। ও তাই বুঝি? নিত্যশরণ হাসেন। রান্না একটা আর্ট, বিশেষ করে আমাদের দেশি রান্না। হাজি কুমড়োটা আজ তোর হেসেলে রাঁধিস, নারকেল কুড়ো দিয়ে বেশ ঘি জবজবে করে। দুই ভাই বোনের এই গল্প জীবনের প্রারম্ভ থেকে জীবনের সায়াহ্ন পর্যন্ত একই জায়গায় রয়ে গেছে দুটো মানুষ। অনেকগুলি ভাই বোনের মধ্যে শেষ অবশিষ্ট এই দুটি ভাঙাচোরা ভাই বোন। ওরা জানেন ওদের মমতা করতে পৃথিবীতে আর কেউ নেই, ওদের দিক হয়ে টানতে আর কেউ নেই। তাই নিত্যশরণ দশমীর রাত্রে ঠিক ছানাটি মিষ্টিটি এনে হাজির করেন। একাদশীর দিন ফল, দ্বাদশীর দিন সকাল হতে না হতেই হাঁক পারেন, জল মুখে দিয়েছিস নিভা? বউরা রাগ করে, হাসাহাসি করে, বলে বাবা কেউ যেন দেখে না, তাই উনি পুরুষ মানুষ হয়ে বলে, বাবা জ্যাঠামশাই ছোট বোনটির জন্য এমন উতলা হচ্ছেন যেন কোন নির্জলা উপোস করে পড়ে আছেন। নিভাননীয় চক্ষু লজ্জার মাথা খেয়ে দাদার জন্যে ঘিটুকু, ভালো মাখনটুকু, জিওল মাছটুকু, ঘন দুধের সরটুকু সামলে বেড়ান। তাল মাফিক এসে মিছরির শরবত, বেলের পানা, ডাবের জলের গেলাস এনে সামনে ধরে বলেন, খেয়ে ফেলো দিকি দাদা। দাদা অবশ্য এক কথায় রাজি হন না। রেখে দে, সরিয়ে রাখ, ও ছাই খেয়ে আমার কি স্বর্গলাভ হবে, এটা বরং ওরা অফিস থেকে এলে দিস, ইত্যাদি বলে নিভাননীকে খেপিয়ে তোলেন। অবশেষে রীতিমতো একটি খণ্ড যুদ্ধের পর তবে গেলাসটা হাতে নেন। আর নিত্য এই ন্যাকামি দেখে বাড়ির লোকেরা ঠোঁট বাঁকায়, মুখ বাঁকায়, ব্যঙ্গ হাসি হাসে। সারা সংসারের অনাবিল হালকা জীবনের ওপর এই দুজন যেন দুখানা ভারী পাথর। এদের নিয়েই সর্বদা অসন্তোষ, সর্বদা অভিযোগ, সর্বদা ফুসফুস গুজগুজ। অথচ ওরা ভাবছেন আমরা এদের পরম উপকারী, আমরা আছি তাই এরা বটগাছের ছায়ায় আছে। এই অবোধের স্বর্গে বাস করছেন দুটি সংসার অনভিজ্ঞ বুড়ো বুড়ি। এ স্বর্গে রঙের, রসের, রূপের অভাব নেই, কারণ এরা জানেন না ওরা কত ভারী। কিন্তু বাতাসটা একদিন জোর বইল, আগুনটা জ্বলে উঠল দপ করে। সেজ ভাইপো কোথা থেকে যেন বেরিয়ে এসে হঠাৎ চিৎকার করে হাঁক দিলেন, জ্যাঠামশাই! জ্যাঠামশাই তখন থলি থেকে মেথি শাকের গোছা বার করতে করতে বলছিলেন, খাওয়া দাওয়া এবার ছেড়ে দিতে হবে, বুঝলি নিভা? মেথির শাক 20 পয়সা আটি, চাষ আর কিছু? মরুগকে, আল্লা মাছ খুব টাটকা, মটর ডাল বাটা দিয়ে মুচমুচে করে বড়া করিস। সহসা এক চিৎকারে শাকের আটিটা হাত থেকে পড়ে যায় তার। স্খলিত স্বরে বলেন, ভনটা অমন করে চেঁচালো কেন? তা সরেজমিনে তদন্ত করার আগেই ভনটা এসে দাঁড়ালো, বলে ওঠেন, আবার আপনি আজ ওই ছোঁড়াটাকে না নিয়ে একা বাজারে গিয়েছিলেন? আমাদের গালে মুখে চুনকালি মাখিয়ে আর আশ মিটছে না আপনার? নিত্যশরণ ভয়ে গুটিয়ে যান, কারণ নিত্যশরণ স্বেচ্ছা অপরাধী। নিত্যশরণ তাই অপ্রতিভ ভাবটা ঢাকতে কেমন বোকার মতো একটু হেসে বলেন, দেখো কথা, এতে আবার তোমাদের গালে চুনকালির কি হলো? আলু টালু তো আনা ছিল কাল, তাই ভাবলাম মানে ভারী কিছু তো নেই, মানে ছোঁড়া তখন ছোট বৌমার ঘর ঝাড়ু দিচ্ছিল, মনে করলাম চলে যাই। ছোট বৌমা? ছোট বৌমার ঘর ঝাড়ু? মুহূর্তে কোনো এক অলক্ষিত জগৎ থেকে ছোট বৌমার তীক্ষ্ণ কণ্ঠ বেজে ওঠে, বাজারের সময় কেউ কোনোদিন স্বপনকে ঘরের কাজে আটকায় না,
দাদুর এখনো দেরি আছে বলে ঘুরে বেড়াচ্ছিল, তাই একবার ডেকে বলেছিলাম। আহা হা, আমি তো তাই বলছি। নিত্যশরণ বিধ্বস্ত গলায় বলেন, আমি মনে করলাম ভারী জিনিস কিছু তো নেই। নেই? ঘণ্টা অগ্নিমূর্তি হয়ে বলেন, ওই থলেটা তো? ওইটা বয়ে নিয়ে আসেননি আপনি? চুল কেটে সেলুন থেকে ফিরছি, রাস্তায় ধীরাজবাবুর সঙ্গে দেখা। ভদ্রলোক বলল কি না, নীতিশবাবু, আপনাদের ওই অত বড় সংসারের বাজারটা আপনারা কেউ করলে ভালো হয় না? আপনার জ্যাঠামশাইয়ের বয়স হয়েছে, কোন দিন রোদ টোদ লেগে রাস্তায় পড়ে উড়ে যাবেন। সেদিন তো দেখলাম বাজারের মধ্যে আলুওয়ালার দোকানে বসে প্রায় হাঁপাচ্ছেন। শুনে মাথাটা কি কাটা গেল, বুঝতে পারছেন? নিত্যশরণ ফ্যাকাশে গলায় বলেন, কবে আবার আলুওয়ালার দোকানে? যত সব বানানো কথা। থামুন! রাগচটা ঘণ্টারাজ সত্যি ক্ষেপে ওঠা অবস্থা। ক্রুদ্ধ গলায় বলেন তিনি, আপনি কি চান একদিন স্ট্রোক হয়ে রাস্তায় পড়ে কেলেঙ্কারি বাঁধান আর লোকে আমাদের ছিছি করুক, গায়ে ধুলো দিক? তা করবেই তো, বলবে ভাইপো বলেই তাই এমন অবহেলা। ছেলেরা হলে কি আর, যাক ওসব কথা। আজ আমি এই দিব্যি দিলাম, আর বাজারে যেতে পারবেন না আপনি। বাজারে যেতে পাবো না? দিব্যি দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। ভাইপো বোধ করি আজ এসপার ওসপার মনোভাব নিয়েই রণক্ষেত্রে নেমেছেন, তাই বলেন, আপনার যদি ধারণা থাকে যে আপনি বাজারে না গেলে কেউ খেতে পাবে না, সেই ভুল ধারণাটা ভাঙুক। কাল থেকে সকালবেলা পার্কে যাবেন, কাগজ পড়বেন, তামাক খাবেন, ব্যাস। পার্কে যাব, কাগজ পড়ব, তামাক খাবো? নিত্যশরণের মনে হয় এগুলো বুঝি তিনি উচ্চারণ করে করে বলছেন। নিত্যশরণের মনে হয় তার পায়ের তলায় শুধু একটা শূন্য গহ্বর। ঘণ্টা এবার সপুরি একগারের ভঙ্গিতে ফিরে দাঁড়িয়ে বলেন, আর তোমাকেও বলে দিচ্ছি পিসিমা, তোমার ওই ভাঁড়ার আগলানো আর বটি কোপানো ছাড়ো এবার। বয়স তো ঢের হলো, এখনো সংসার বাসনা মিটল না? এই বয়সে হরিনাম করতে ইচ্ছে হয় না? সংসার কামড়ে পড়ে থাকতে ইচ্ছে করে? নিভাননী কুঁজো পিঠ সোজা করে ক্ষুব্ধ গলায় বলে ওঠেন, সংসার বাসনায় সংসার করি? তোদের আমি কোনো উপকারে লাগি না? তোদের এতটুকু রেখে যখন মা বাপ দুই গেল, তোদের যে গলায় গাঁথলাম, সে বুঝি সংসার বাসনায়? নিভাননীর মুখে আসছিল, নেমক হারামের দল। সেটা সামলে নিলেন। এ ধরনের কথা ভাইপোরা যে আগে বলেনি তা নয়, সবাই বলেছে, কিন্তু সেটা হেসে হেসে, তাতে এমন ধার ছিল না, ভার ছিল না। নিভাননীও তাই হেসে হেসে জবাব দিয়েছেন, হরিনাম করব সেই তখন, যখন হরির চরণে গিয়ে পৌঁছব। এখন তোরাই আমার হরি মধুসূদন, এই সংসারী বৈকুণ্ঠ। কিন্তু আজকের পরিস্থিতি অন্য। আজকের অভিযোগটা রূঢ়, তাই রূঢ় হলেন নিভাননীও, রূঢ় হলেন দাদার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে। ভাইপো অবশ্যই এই রূঢ় উত্তরটার জন্য প্রস্তুত ছিলেন না। অতএব তিনি গুম হয়ে গিয়ে বলেন, সে কৃতজ্ঞতার ঋণ তো চিরকাল মাথায় নিয়ে বইছি। বেশ, যখন দরকার ছিল খেটেছ, এখন দরকার নেই আর খাটবে কেন? এখন বিশ্রাম করবে। কাজের শেষে রিটায়ার করারও একটা নিয়ম আছে। রিটায়ার? মমতার পরাকাষ্ঠা না শান্তির আদেশ? রিটায়ার করতে হবে নিভাননীকে? ভাঁড়ার দেখবেন না, কুটনো কুটবেন না, কে কি খাচ্ছে না খাচ্ছে, পাচ্ছে না পাচ্ছে দেখবেন না? কি নিয়ে তবে থাকবেন নিভাননী? দাদা বাজার যাবে না, তিনি নিচে নামবেন না? এ কি মামদাবাজি নাকি? দাদা তোদের টাকার বাজার করে নাকি? মাস মাস মুঠো মুঠো যে পেনশন পায়, সেটা গোঁজে না? ঢিলের বদলেই পাটকেল আসে, মন্দ কথার বদলে মন্দ কথা। নচেত এমন নিজ কথা কবে কখন ভেবেছেন নিভাননী? নিভাননী একবার চারিদিকে তাকিয়ে দেখেন। গোলমাল শুনে বাড়ির অনেকেই নিচের তলায় নেমে এসেছে। মেজ বৌমার দিদির গোলগাল ফর্সা মুখটা একেবারে চোখের সামনে। নিভাননী কি নিত্যশরণের মতো শুধু ফেলকা মুখে তাকিয়ে থাকবেন? নিভাননী ওই মুখগুলোর সামনে নিজের মুখটা বজায় রাখবেন না? নিভাননী বড় লাউটা বাগিয়ে ধরে দুখানা করতে করতে বলেন,
সকালবেলা ফ্যাচ ফ্যাচ করতে আসিস নে ঘন্টা। আমার ওপর রিটায়ারের আইন জারি করতে এসেছে বলি আমি তো আর রাস্তার মাঝখানে স্ট্রোক হয়ে পড়ে তোদের মুখে চুনকালি দিতে যাচ্ছি না। মরি তো বাড়ির উঠোনেই মরব। এখন যা দেখি কাজের সময় গোল করিসনি। এই ভাষাতেই অভ্যস্ত নিভাননী। এইভাবেই বড় বড় ভাইপোদের সঙ্গে কথা বলেন তিনি। তারা মানুক আর না মানুক, ঘণ্টা বোধ করে অভ্যাসবশেই এ কথার পর চুপ করে যায়। কিন্তু হঠাৎ বীণাপাণির মিহি কণ্ঠ ধ্বনিত হয়, তা এটা পিসিমা আপনার অন্যায় কথা। চিরটা কাল শুধু আপনারা দুই ভাই বোনে রাজত্ব করবেন? ছেলে বউরা বুড়ো হতে চলল, তারা আর কোনোদিন সংসার করবে না? আপনি আগলে রাখবেন চিরকাল? কি বললে মেজ বৌমার বোন? হঠাৎ যেন প্রচণ্ড একটা ভূমিকম্প ঘটে যায়। তোলপাড় হয়ে যায় মাথা থেকে পা পর্যন্ত। এই সংসারে নিভাননীর ভূমিকা হিতকারীর নয়, অপকারীর। নিভাননীর সারা জীবনের ক্লেশ, শ্রম, প্রাণপাত আর ত্যাগের চেহারা তাহলে এই? নিভাননীর সব জোর ফুরিয়ে যায়। তিনিও তার দাদার মতোই আলগা ফ্যাকাশে গলায় বলেন, আমি ওদের সংসার করতে দিই না, সব আগলে রাখি। রাখেন কিনা নিজেই ভাবুন। বলে সরে যান বীণাপাণি। কিন্তু ভাববেন নিভাননী কোন মাথাটা দিয়ে? সবটা যে তালগোল পাকিয়ে যাচ্ছে। নইলে নিভাননী তো বলতে পারতেন, এই মুটিটাই যদি সংসার হয় তো এই ছাড়লাম, আর আগলে থাকবো না। কিন্তু নিভাননী তা পারলেন কই। বসে বসে সেই লাউটাই তো কুচোতে লাগলেন সুপুরি কুচোনোর মতো সরু সরু করে, যেটা চির অভ্যস্ত। নমস্কার। যদি আমার গল্প পাঠ ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।